আশা করছি যে এই যে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আসলে টেবিলটা কি, তাই না? আমরা দেখতে পারি অনেক সময় আমাদের যে চার্টগুলো বানানো হয় ওগুলো মূলত কি দিয়ে বানানো হয়? টেবিল দিয়ে বানানো হয়। ঘরের ভিতরে যে লেখালেখির কাজগুলো আছে এগুলো কি দিয়ে বানানো হয়? টেবিল দিয়ে কাজ করা হয়। যেমন এই যে আমরা যে ইয়েটা দেখতে পাচ্ছি, গ্রিডটা দেখতে পাচ্ছি, এটা একটা এক ধরনের কি টেবিলে কিন্তু, তাই না? এটা একটা ধরনের টেবিল। লম্বালম্বী আছে, আবার এগুলো আড়িয়ে আছে। লম্বালম্বী হচ্ছে কি কলাম। এখানে কয়টা কলাম আছে? কি কলাম কয়টা আছে? কলামের কথা বলছি, 4টা কলাম আছে। আর রো আছে কয়টা দেখেন তো? রো চিনেন? রো হচ্ছে এই যেগুলো আড়াআড়ি যেগুলো আছে এগুলো হচ্ছে কি রো, কলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে কি এই যে কলাম, এই যে দেখা আছে কলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কলাম। উপরে এবং নিচে এগুলো কি কলাম। আর এই যে যেগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি রো। তাহলে রো কয়টা আছে? 4টা রো আছে, 4টা কলাম আছে। তো আমরা যদি এই যে ইনসার্টের কাজ, হোমের কাজ কিন্তু অলরেডি শেষ। আবার ইনসার্টে আসার পর আমাদের কিন্তু কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এগুলো কিন্তু শেষ হয়েছে না 4 নম্বর ক্লাসে? হ্যাঁ, 5 নম্বর ক্লাসে আমরা শুরু করছি ইলাস্ট্রেশন থেকে, পিকচার থেকে শুরু করছি। কিন্তু টেবিল কি করছিলাম? টেবিল নিয়ে আজকে আমাদের ক্লাস হলো। ওকে, আমি টেবিলে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে আমি যে আঁকলাম এগুলো কি আপনি বলবেন? ভালো করে বলেন, একটু খেয়াল করবেন। আমি যেগুলো আঁকছি এগুলোর নাম কি? কেউ বলবেন না, হ্যাঁ? কেউ বলবেন, সবাই জিজ্ঞাসা করছি এগুলোর নাম কি? আপনি বলেন এগুলোর নাম কি? বলেন, সবাই বলেন। রো। তাহলে এগুলোর নাম কি? রো। কলাম হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছি না, এই যে কলাম আছে দেখেন, কলাম বিল্ডিং অনেকগুলো কলাম বলে রাখি। অনেকে যারা মিস্ত্রি আছে তারা কি বলে এগুলোকে? কলাম বলে। তার মানে এগুলো হচ্ছে কলাম, মানে সোজাসুজি দাঁড়ায় আছে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি রো। আবার আমি যদি এই মাউসটাকে যদি এভাবে নিয়ে আসি, দেখেন এখন কি হচ্ছে? হ্যাঁ, কলাম কিন্তু হচ্ছে। তো আমি একটাকে রো নিলাম, আবার নিচে এসে এখান থেকে কলাম নিলাম। এখানে কয়টা রো আছে বলুন তো? আপনি বলেন, রো কয়টা আছে? এখানে কয়টা রো আছে? নিচেরটা এখানে কয়টা রো আছে? একটা রো আছে। কলাম কয়টা আছে? 10টা কলাম আছে। এই তো যদি এটা বুঝে থাকেন তাহলে ফুল ক্লাসটা এখন বুঝবেন আস্তে আস্তে। তবে টেবিলের কলাম আর রোটা বুঝলে এরা, আর এক্সেলের কলাম, রো, সেল এগুলো শিখলে এরা, মানে বুঝাইতে সহজ পরবর্তী স্টেপে। তো আমি এখান থেকে যদি সেম সমন্বয় যদি কি করতে চাই, কলাম, রো সবগুলো অ্যাডজাস্ট করতে চাই, আরো নিচে অ্যাপ্লাই করতে চাই, তাহলে বেশি কিছু করবো না, জাস্ট ট্যাব প্রেস করে ধরে রাখবো। এই যে ট্যাব প্রেস বাড়তেছে না? এই যে ট্যাব প্রেস করে আমি ধরে রাখছি, বাড়তেছে কিন্তু। আচ্ছা, উপরের টেবিলকে এখন আমরা ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমি যদি ডিলিট বাটনে প্রেস করি, আমি যদি সারা জীবন যদি কি করি, এখানে ডিলিট প্রেস করি, ডিলিট জীবনও হবে না। তো কি করতে হবে? টেবিলকে সিলেক্ট করতে হবে প্লাস বাটন ধরে। এখন ডিলিটে প্রেস করলে ডিলিট হচ্ছে? এই যে মনে করেন আমি কিছু লিখলাম, লেখার পর টেবিলে সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করলাম, কি ডিলিট হয়েছে? লেখাগুলো ডিলিট হয়েছে, কিন্তু আমার টেবিল কিন্তু কি হয় নাই? ডিলিট হয় নাই। তো টেবিলকে ডিলিট করার জন্য আমরা 2টা স্টেপ দেখাবো। একটা হচ্ছে টেবিল সিলেক্ট করলাম, শিফট ধরে ডিলিট, শিফট ধরে ডিলিট, কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম টেবিলটাকে। শিফট ধরে কি করব? ডিলিটে প্রেস করলে টেবিল কিন্তু ডিলিট হয়ে যাবে। আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে সিলেক্ট করার পর জাস্ট ব্যাক স্পেস, ওটা আরো সহজ। ঠিক আছে? সিলেক্ট করার পর জাস্ট কি করব? ব্যাক স্পেসে ক্লিক করব, তাহলে
যেটা দিয়ে আমরা একটা একটা করে কি ওয়ার্ড বা শব্দ কাটি, হ্যাঁ একটা একটা করে কাটি দেখতেছি। ওকে, তাহলে কিন্তু আমরা টেবিল কয়ভাবে ডিলিট করলাম? আরে কথা বলে না, এই দুইটা লেখা, হ্যাঁ দুইবার, হ্যাঁ দুইবার। ঠিক আছে, এখন আমরা মনে করেন যে এই টেবিলটাকে আজীবনের জন্য লিখব, হ্যাঁ আজীবনের জন্য কি করব, এটাকে আমি ডিলিট করে দিই। মানে এটার মধ্যে আমি আজীবন লিখব, আমি আমার এই ফরম্যাটটা আজীবন লাগবে, এরকম তো হতে পারে যে একই ফরম্যাটটা আমার বারবার লাগতেছে, যখন ইচ্ছা যতবার ইচ্ছা আমার লাগতেছে, এরকম লাগবে না? তখন কিন্তু এই টেবিলটাকে কি করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। তো মনে করবেন যে আমি তো ডকুমেন্ট সেভ করলে হয়ে যাবে, না ডকুমেন্ট সেভ করলে কিন্তু হবে না, কারণ যখন আপনি এটাকে কি করবেন, ডকুমেন্টটা ডিলিট করে দিবেন, তখন কিন্তু এটা পাইবেন না। আর এই ফরম্যাটটাকে আপনি যদি অন্য একটা কি ডকুমেন্টে অ্যাপ্লাই করতে চান, তাহলে আবার এই ফরম্যাটে মানে এই ডকুমেন্টটাকে আপনাকে প্রবেশ করতে হবে, এর থেকে টেবিলটাকে কপি করতে হবে, তারপর আবার ওই টেবিলে যেতে হবে, মানে ওই পেজে যেতে হবে, যা আবার পেস্ট করতে হবে, এটা ঝামেলার ব্যাপার আছে। সহজ পদ্ধতি হিসাবে আমরা কি করব, টেবিলকে সিলেক্ট করব, এই টেবিলটাকে মানে শুধু টেবিলটাকে আমরা কি করব, সেভ করব, কোনো পেজ না, ঠিক আছে, শুধু টেবিলটা সেভ করব। এর জন্য পুরো টেবিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর টেবিলে আসবো, ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করব, এখন দেখেন নিচে কুইক টেবিল দেওয়া আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে আরও কিন্তু বেশ কয়েকটা ফরম্যাট আমাদের আগে থেকে কি করা, এখানে সেভ করা, তার মানে এটা এখানে এইভাবে সেভ করা হয়েছে। তো এগুলো দেখেন এই যে কত ফরম্যাট, সুন্দর সুন্দর ফরম্যাট, এগুলো কি আগে থেকেই স্টুডেন্টরা কি করে রাখছে, সেভ করে রাখছে, আমরাও সেভ করছি, স্টুডেন্টও সেভ করছে। তো এগুলো কিন্তু আপনি সেভ করতে পারবেন। তো কি করতে হবে, কুইক টেবিলে ক্লিক করার পর সেভ সিলেকশন টু কুইক টেবিল গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পর আপনি এই টেবিলটাকে কি নামে সেভ করবেন, কি নামে সেভ করবেন সেটা আপনি ভালো জানেন। তো আমি মনে করেন যে দিলাম 2404 নামে দিলাম, হ্যাঁ 2404 এর 2405, ঠিক আছে দিলাম। তো এটাকে আমি ওকেতে প্রেস করলাম, ওকেতে প্রেস করার পর এখনো কিন্তু আমার এই টেবিলটা সেভ হয় নাই, কারণ এই সফটওয়্যার থেকে অটোমেটিকলি আমার মানে যখন আমি এই ক্লোজগুলো উইন্ডোজগুলো ক্লোজ করে ফেলবো ফুললি ভাবে, এমএস ওয়ার্ডের যেই ডকুমেন্টটা আছে এখান থেকে যখন আমি বের হয়ে যাব, তখন অটোমেটিকলি আমাকে একটা মেসেজ দিবে, তুমি যে টেবিলটাকে কিছুক্ষণ আগে সেভ করছিলা, তুমি কি ওটা কুইক পার্টস গ্যালারিতে সেভ করবা কি করবা না, এইরকম আপনাকে কি দিবে, একটা র্যান্ডম একটা মেসেজ দিবে। তো আমরা মনে করেন যে এখান থেকে এটাকে এই দেখেন আমি এমএস ওয়ার্ড থেকে কি করব, সম্পূর্ণ বের হয়ে যাচ্ছে, এটাকে আমি সেভ করবো না, ডন সেভে দিলাম, এই যে দেখেন এখন একটা মেসেজ চলে আসছে। কিন্তু আমি যদি এটাকে একদম ক্যান্সেল করে দেই, এখন কিন্তু ফুললি এমএস ওয়ার্ড থেকে আমি বের হয়ে আসতে পারবো। যেহেতু আমি এটাকে সেভ করব, তো কি করতে হবে, আমাকে সেভে ক্লিক করতে হবে। যখন আমি সেভে ক্লিক করছি সাথে সাথে দেখেন এমএস ওয়ার্ড থেকে কিন্তু আমি সম্পূর্ণভাবে বের হয়ে গেছে। এখন আমরা আবার প্রবেশ করব, ঠিক আছে, প্রবেশ করলাম, মনে করেন যে আমার অন্য একটা ফরম্যাট লাগবে বা অন্য একটা ডকুমেন্ট আমি গেলাম, যাওয়ার পর এখানে আমার কোনো লেখা নাই, আমি চাচ্ছি আমার ওই ফরম্যাটটা লাগবে যে টেবিলটা। তো কি করতে হবে, এই যে ইনসার্টে ক্লিক করতে হবে, টেবিলে ক্লিক করতে হবে, কুইক টেবিলে ক্লিক করতে হবে। এখন আমি যেই নামে সেভ করছি ওই নামে আমাকে বুঝতে হবে, এই যে 2404N5 এটাকে ক্লিক করলাম, দেখেন ফরম্যাট কিন্তু বসে গেছে। আমি যদি এটাকে আগে থেকে ফরম্যাট বা সাজুগুজু করে রাখতাম আসতো না, অবশ্যই আসতো, ঠিক আছে। আচ্ছা, এখন যখন আমরা টেবিল যখন বানাইছি বা যখন আমরা টেবিল ক্রিয়েট করছি, সাথে সাথে দেখেন এখানে ডিজাইন এবং লেআউট নামে দুইটা সাব মেনু বার কি হয়েছে, ওপেন হয়েছে, ওপেন হয়েছে না। আমি যদি টেবিল থেকে বাইরে যাই আবার কিন্তু সাব মেনু বারগুলো চলে গেছে, যেটা এমএস এর এই যে শেপের হতে পারে। মোট কথা হচ্ছে আপনার এখানে যে অবজেক্ট থাকবে, অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে ওই কি থাকবে, ফরম্যাট নামে বা ডিজাইন নামে এই ধরনের একটা আলাদা একটা সাব মেনু বার আসবে, বুঝতে পারছেন। আচ্ছা, তো টেবিলে যাওয়ার পর আমরা আরো দেখি, এখানে আরো বেশ কয়েকটা কি আছে কাজ আছে। এখানে যাই, টেবিলে আসলাম, ইনসার্টে আসলাম, মনে করেন বাই ডিফল্ট এখানে 10টা বাই 12টা কলাম বা 10টা 12টা এরকম রো কলাম থাকবে। সেক্ষেত্রে যদি আপনার আরো কিছু লাগে 15টা 20টা কলাম এরকম তো লাগতে পারে, লাগবে না, কারণ কার কতটুকু লাগে সেটা তো এমএস ওয়ার্ড জানে না। সেক্ষেত্রে বাই ডিফল্ট ভাবে সে কি করছে 10 থেকে 12টা আপনাকে কলাম এবং রো দিয়ে দিচ্ছে।
আপনার যদি বেশি লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন, ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নাম্বার অফ কলাম, এখানে নামটা আপনি কতটা লাগবে, কলাম লাগবে এটা আপনি এখানে দিয়ে দিবেন। রো লাগবে কতটা ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ওকেতে প্রেস করবেন। এখন আপনি চাচ্ছেন যে আমার যে কলামের যে ওয়েটটা আছে এটা কতটুকু ডিস্টেন্স দূরত্ব দিবেন, হ্যাঁ ওইটা কিন্তু আপনি আবার এখানে দিতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে কি অটো, মানে অটো বলতে আপনি যখন লিখবেন অটো এটা বাড়তে থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যখন আপনি ফিক্সড করে দিবেন তখন 1 ইঞ্চি 2 ইঞ্চি হবে। যখন আপনি আবার লিখবেন, কাজ শেষ আবার লিখতেছেন, তখন আবার বাড়বে, অটো বাড়বে, সে সমস্যা নেই, মানে বাড়বেই। কিন্তু আপনি বাই ডিফল্ট চাচ্ছেন কি অটো যেন কি হয়ে থাকে, এটা থাকে আমি লিখবো আর এটা বাড়বে এবং অ্যাডজাস্ট হয়ে থাকবে, লেখা কাছাকাছি থাকবে আর কি। আবার বর্ডারগুলো যদি 1 ইঞ্চি থাকে, মনে করেন যে 1 ইঞ্চি আপনি অর্ধেক মানে হাফ ইঞ্চি আপনি লিখছেন, সেক্ষেত্রে কিন্তু আরো অনেক কিছু খালি করে আছে। এই জন্য অটো দিবেন এখান থেকে। এই যে দেখেন আমার এখানে আমি যদি উপরে ক্লিক করি, এই যে এটা হলো 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি এখান থেকে দিলাম, মনে করুন যে 15টা কলাম দিলাম, তারপরে 15টা রো দিলাম, ওকেতে প্রেস করলাম। কোথায় ক্লিক ছিল, ফিক্সড কলাম উইথে। আরো টেবিল আছে, টেবিল কি কি আছে, অটো ফিট টু কন্টেন্ট একটা টেবিল আছে, অটো ফিট টু উইন্ডো একটা টেবিল আছে। আমরা আস্তে আস্তে আসতেছি ওই জায়গায়, ওকেতে প্রেস করলাম। এখন দেখেন বললেন স্যার ওটা থেকে তো এটা ছোট, কিন্তু না, যেহেতু কলাম পেজের কি পেজটা ছোট, পেজের এটা ছোট না, কিন্তু কলামটা আমি কলাম এবং রো কিন্তু অনেকগুলো নিয়ে নিছি, এই জন্য সে কি করছে এরকম ছোট দেখাচ্ছে। যখন আমরা লিখবো, লিখতে যাব, তখন কিন্তু অটো কি বাড়বে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা কি আমাদের নিজের মতো করে কতটা কলাম কতটা ওইটা চাচ্ছি আর কি। তারপরে গেলাম টেবিলে গেলাম, টেবিলে গেলাম, অটো ফিট টু কন্টেন্টে ক্লিক করো, অটো ফিট টু কন্টেন্ট এটাতে ক্লিক করো। বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে, হ্যাঁ একটু বাড়াই দিই, থাক, পরে আবার বলবেন স্যার যেটা আছে এইভাবে দেখাচ্ছে। 5 করে দিলাম এবং এখান থেকে কিন্তু আপনি আর কি করতে পারবেন না, উইথটাকে বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না, একদম ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড আর কোনো কিছু। তবে হ্যাঁ যখন আপনি লিখতে যাবেন তখন বাড়বে। ওকে তে ক্লিক করলাম, কন্ট্রোল জেড, এটা আরেকবার এন্টার প্রেস করতে হবে। ওকে কন্টেন্ট প্রেস করলাম, এই যে একদম ছোট। এরকম কিন্তু টেবিল লাগে, যখন আপনি লিখবেন তখন কিন্তু এটা বড় হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে হ্যাঁ আরো আছে, যেমন এখান থেকে আরেকটা টেবিল আছে, সেটা হচ্ছে অটো ফিট টু উইন ইনসার্ট অটো ফিট টু উইন্ডো। উইন্ডো হচ্ছে এই যে উইন্ডোটা বা যে ডকুমেন্টটা আপনার এখানে ওপেন আছে, এটা যত পেজ বড় হোক আর ছোট হোক, এটা অটো কি হবে ওই পেজের সাথে বড় হতে থাকবে। পেজ যদি আরো ছোট বানান আপনার এটা পেজ ছোট হয়ে থাকবে, ঠিক আছে। আর যেটা উপরে বানাইছি ওইটা কিন্তু আর কি হবে না, বড় ছোট হবে না। যখন আপনার পেজ বড় নিছেন তখন এটা ছোট হয়ে থাকবে, যখন আবার ছোট নিছেন তখন এটা আবার ওই বড় হয়ে থাকবে, মানে টেবিল বড় দেখা যাবে এরকম। কিন্তু যখন আপনি অটো ফিট উইন্ডোতে ক্লিক করবেন, পেজ যত বড় হবে ওই টেবিলও তত বড় হবে, পেজ যত ছোট হবে টেবিল তত আরো ছোট হয়ে আসবে, ঠিক আছে। দিলাম, তারপর মনে করেন যে আরো কিছু বাড়াই দিই, মনে হবে যে উপরেরটার সাথে নিচেরটা মিল আছে এরকম। ওকেতে প্রেস করলাম, এই যে দেখেন উপরেরটার সাথে কি, কন্ট্রোল জেড, আরেকবার এন্টার প্রেস করি, দশ 10x10 দিই, সমস্যা নেই। ওকে আসসালামু আলাইকুম স্যার, আমি ক্লাসে আমিও জানি, হ্যাঁ আমার এদিকে কোনো ফ্যান নাই, কোনো কিছু নাই। ফ্যান লাগবো, চলবো এটা, আমার কিন্তু অনেক গরম লাগতেছে। যাই হোক, সহ্য থাকতে পারি, সহ্য করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ কোথায় যেন আসছিলাম, ভুলে গেছি। এই যে এখন আমরা যদি পেজটাকে বড় করি, দেখবেন ম্যাজিক এখনই দেখবেন, একটু ছোট করি,
একদম সেম সেম দেখা যাচ্ছে না উপরেগুলোর মতো? পেজ বড় করলে আপনারা এখন বুঝবেন। তো পেজটা বড় জন্য লেআউটে যাই, এখান থেকে মার্জিনে আসি, এখান থেকে যদি আমি পেজটাকে একটু বড় করে দিই, যেমন ন্যারো করে দিলাম, এই যে দেখেন নিচেটা কি ওই যে এটা অটো ফিট টু কোনটার জন্য নিছিলাম, এটা বাই ডিফল্ট যেটা নেওয়া হয়েছিল, কিন্তু ওখান থেকে নিলে কি পারবে আর কি। এটা এখন ডিলিট করে দিই। এখন কিন্তু ওইটা আবার এটাকেও বাড়ানো যাবে। কিভাবে? এই জায়গা থেকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করবো, এইভাবে বড় করতে পারবো, সমস্যা নেই। মানে একটাতে না করলে কোনো সমস্যা নেই। আবার এখান থেকে কি বড় ছোট করা যাবে, এই যে বড় ছোট করা যাবে। আবার আপনি যদি মনে করেন যে টেবিলকে আমি নিচে রাখবো, এটাকে এই যে এইভাবে ধরবেন, ধরে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে প্লাস ধরে কানটা ধরবেন আর নিচে নিয়ে আসবেন, কানের সাথে মাথাও যাবে। ওকে, এখন আমরা ফরম্যাটিং করা শিখবো, ঠিক আছে? আরেকটা নিয়ে দেখছিলাম ওই জায়গায় ড্র টেবিল, তাই না? এই সামনে আসতেছে, আমি ডিজাইনে ক্লিক করলাম, ডিজাইন এবং লেআউট সবগুলো শেষ করে যাব। প্রথমে আমরা চলে আসি হেডার, রো এবং এখান থেকে দেখা যাচ্ছে টেবিল স্টাইল অপশন। আমি টেবিলের কি করবো এখন? স্টাইল করব, বিভিন্ন স্টাইল আছে। আপনি যখন একটা লিস্ট ডাউন করবেন অবশ্যই হেডার রো কিন্তু থাকতে হবে, না হলে কি হবে, এখানে কি কি ইনফরমেশন আপনি দিচ্ছেন ও কিন্তু কিছুই বুঝবে না। বুঝবে? হেডার রো হচ্ছে মনে করেন এখানে সিরিয়াল নাম্বার, তো এখানে কি দিতে হবে? সিরিয়াল নাম্বার দিতে হবে বা সিরিয়াল নন দিতে হবে। এখানে মনে করেন আপনি নাম লিখছেন, এই ঘরের থেকে আপনি কি লিখছেন? নাম লিখছেন, তো আপনি অবশ্যই এখানে বাংলা হলে নাম দিবেন, ইংলিশ হলে নেম দিবেন, এরকম। তো হেডার রোকে যদি আলাদা করে না যায়, আলাদা করে চিহ্নিত করে না দেখা যায়, সেক্ষেত্রে এটা কি হবে না? প্রফেশনাল হবে না। এই জন্য আমরা কি করব? দেখেন এখানে হেডার রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড রো, ক্লিকেবল কিন্তু আছে, চেকমার্ক করা আছে। তো আমরা ফার্স্টে সবগুলো বন্ধ করে দিলাম এবং হেডার রোতে ক্লিক থাকবে। ক্লিক থাকা অবস্থায় আমরা এই জায়গা থেকে এই যে স্টাইলে আসলাম, এখানে দেখা আছে স্টাইল, এই যে টেবিল স্টাইল অপশন, স্টাইলে চলে আসলাম। এখানে আসার পর দেখেন হয়তো মনে করুন স্যার এগুলো মনে হয় আগে ছিল, আচ্ছা যাই, সমস্যা নাই, আমি এইটাকে বন্ধ করে দিই। এখন যাই দেখি স্টাইলে কিছু আছে কিনা। দেখেন আছে কোনো? হ্যাঁ, কোনো স্টাইল আছে? নাই, কালার আছে, স্টাইল নেই। তো আমরা যদি এটাকে ক্লিক করে দিয়ে এখন যদি আমরা ওই জায়গায় যাই, দেখেন আমাদের কিন্তু একটা হেডার রো চলে আসছে কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু আপনি লিখতে পারবেন নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে আপনি এখানে লিখতে পারবেন। তাহলে কিন্তু আমাদের এটা দেখতে একটু লুকিং ফাইন এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যেহেতু আমরা কি করলাম, হেডার রো দিলাম, এখন আমাদের টোটাল রো কতটুকু পর্যন্ত আছে সেটা চিহ্নিত করতে হলে আমাদের কি করতে হবে? টোটাল রোতে ক্লিক করতে হবে। তো টোটাল রোতে ক্লিক করার পর আমরা এরকম টোটাল রো এর কিন্তু আরো ফরম্যাট আছে। এই যে নিচে আসি, এই যে দেখেন একটা করে ছিল কিছুক্ষণ আগে, আমরা যেহেতু এই ফরম্যাটটা দিচ্ছি, নিচে আমাদের এই ফরম্যাটটাই ব্যবহার করলে সুন্দর লাগবে। তো আমরা দেখলাম কি আমাদের ফার্স্ট কলাম এবং লাস্ট, মানে টোটাল রো পর্যন্ত আমাদের কতটুকু আছে আমরা এখানে চিহ্নিত করে ফেলছি। তারপর এখানে আছে ব্যান্ডেড রো। ব্যান্ডেড রো হচ্ছে যেখানে আমি যদি বলি আপনি এই রো গুলোকে গণে নেন, এইভাবে করতে করতে কালার তো একরকম দেখা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। আমার জন্য কাজ করে দোয়া করেন, অসুস্থ অসুস্থ আমার ভিতরে কাজ করতেছে, ক্লাসগুলো ওরকম ভালো করে নিতে পারতেছি না, মানে আমার নিজের কাছে আনফিট লাগতেছে। আমি যে ক্লাস নিচ্ছি আমার কাছে ভালো লাগতেছে না, স্টুডেন্টদের কাছে তো আরো আগে ভালো লাগবে না, আমি জানি, ঠিক আছে? কারণ টিচার যদি ভালো করে তার মন ফ্রেশ করে যদি শিখাইতে পারে আর স্টুডেন্টের সাথে সাথে এটা শিখতে পারবে, নিজের কাছে ভালো লাগে না, স্টুডেন্টরা কি করতে পারবে না।
ঠিক আছে, এখন আমাদের গণনা অনুযায়ী বা আমাদের এই টেবিলগুলোকে দ্রুত চিহ্নিত করার জন্য আমাদের কি করতে হবে, ব্যান্ডেড রোগে ক্লিক করতে হবে। যখন আমরা ব্যান্ডেড রোগে ক্লিক করেছি এখন কিন্তু আমাদের দেখতে এবং তাকে গণনা করতে অনেক কিন্তু সুবিধা হবে, কোনো ভুল মানে কোনো মিস্টেক হবে না। এর থেকে আপনি ঢিকিয়ে যে আর 3 নম্বরে চলে যাবেন এরকম সুযোগ নেই, কারণ এখানে ব্যান্ডেড করে দেওয়া হয়েছে, রাইট? এখন মনে করেন যে আমি ব্যান্ডেডটাকে উঠাই দিলাম, ব্যান্ডেড উঠাই দিয়ে আমি মনে করেন এসবগুলো এখন উঠাই দিচ্ছি। দেওয়ার পর আমি ফার্স্ট কলাম কোনটা আছে এটাকে চিহ্নিত করলাম, তাহলে আমার ফার্স্ট কলাম বের হয়ে গেলো। এবং লাস্ট একদম ব্যান্ডেড কলাম, এটা হচ্ছে আচ্ছা ব্যান্ডেড কলামকে না করে আমরা লাস্ট কলামকে দেখি, তাহলে আমাদের লাস্ট কলামে দূর পর্যন্ত আছে। কলামটা যদি আমরা এখন ব্যান্ডেড করতে চাই যে এই থেকে তারপরে এটা এরকম যদি ব্যান্ডেড করতে চাই, তাহলে কিন্তু আমাদের এইভাবে কিন্তু এখন কি সুবিধা হয়ে গেছে। আপনি যে গড়ে এরপর থেকে তারপরে যাবেন, ভুলার কোনো সিস্টেম না। আপনি যে আমরা একটা কলাম বলতে ভুলে গেছি, ওইরকম সিস্টেম কিন্তু আপনার ইজিলি কিন্তু আপনার এখন কলামকে কি করতে পারতেছেন, ডিসটেন্স করতে পারতেছেন। ওকে, তো সবগুলো আমরা এখন উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর এখন মনে করেন যে আপনি আগের মতো করতে যাচ্ছেন, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে, আগের মতো হয়ে গেল। এখন আমরা দিলাম শেডিং। শেডিং হচ্ছে আচ্ছা এমএস ওয়ার্ডে কয়টা কালার দেখি, আপনি বলেন তো স্যার কালার কয়টা? আমি ওই দিন একটা ভালো কথা মনে পড়ছে, আপনারা ডায়েরি কই, ডায়েরিগুলা হোমওয়ার্ক করার সময় সবাই জমা দিবেন, ঠিক আছে, সবাই নিয়ে আসবেন, ডায়েরি চেক করবো। আমি দেখছি একজনে লিখছে এমএস ওয়ার্ডে কালার 3টা লিখছে, কিভাবে কিভাবে বিস্তারিত লিখছে আমি দেখছি, কার্ডটা যেন দেখছিলাম আমি, তবে হ্যাঁ পাইছিলাম আমি। হ্যাঁ, একটা হচ্ছে হাইলাইট কালার, ফন্ট কালার, শেডিং কালার। এই যে শেডিং, শেডিংটা হচ্ছে কোথায় অ্যাপ্লাই হয়? হ্যাঁ, নিচে। তো মনে করেন আমি এই সেলে শেডিং কালার ইউজ করবো, এই যে কালারে গেলাম, এই যে দেখেন আমি একটা শেডিং কালার ইউজ করলাম। আমি যদি মনে করেন যে না আমি এখন এইটুক মিলে শেডিং কালার ইউজ করবো, তো সিলেক্ট করলাম, অন্য কালার অ্যাপ্লাই করি, কোনো সমস্যা নেই। ওই অ্যাপ্লাই হয়েছে, সিলেক্ট করা, আচ্ছা আবার সিলেক্ট করলাম, শেডিংয়ে আসলাম, এই যে এখন কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমি শেডিং কালার দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে বর্ডার স্টাইল, বর্ডারগুলো কি বলতে, মানে বর্ডার বলতে আমরা কি বুঝি? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আপনারটা আমি সহজে বুঝতে পারতেছি, বলেন। সাইডের গুলো না, সাইডের গুলো না, যে আমরা কালো যে দাগটা দেখতে পাচ্ছি না, এই যে সবগুলো হচ্ছে বর্ডার, ঠিক আছে, সবগুলো কি বর্ডার, এটা হচ্ছে দাগ আর কি। তো আমরা যদি বর্ডারকে কি করে দিই, এই যে টুল টেবিলকে সিলেক্ট করলাম, বর্ডারে আসলাম, বা এখানে এই যে বর্ডার স্টাইল, এই যে সবগুলোই আমি নো বর্ডার করে দিলাম। এখন বলবেন স্যার টেবিল তো দেখা যাচ্ছে না, এটা কিন্তু টেবিলের বর্ডার না, এটা হচ্ছে গ্রিড লাইন। এটা হচ্ছে কি গ্রিড লাইন, প্রিন্টে কখনোই আসে না, প্রিন্ট করবেন এটা সাদা হয়ে আসবে। এক্সাম্পল আমরা কন্ট্রোল পি প্রেস করি, এই যে দেখেন কোনো ধরনের গ্রিড লাইন আছে, এখানে দেখা যাচ্ছে, আমাদের লাইন দেখা যাচ্ছে, তার মানে গ্রিড লাইন কখনো প্রিন্টে আসে না, এটা খেয়াল রাখতে হবে। গ্রিড লাইনকে ইউজ করলে আপনি কাজগুলো মানে স্মুথলি করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না, ঠিক আছে। ঝামেলা বলতে কি বোঝায়, যেমন আপনার এখানে লাইন আছে কিনা আপনি তো বুঝতেছেন না, এই জন্য আপনি যখন কাজ করবেন এগুলো মনে করেন যে কাজটা যেন কি ঝামেলা মুক্ত হয়, এই জন্য গ্রিড লাইনটা নিয়ে কাজ করা হয়। আবার গ্রিড লাইন কিন্তু এখানের গ্রিড লাইন এটা না, কিন্তু এই যে গ্রিড লাইন এটা না, কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে আছে, এই যে এটা আমি করে দিলাম, এই যে দেখেন এখন গ্রিড লাইন দেখা যাচ্ছে, এটাও কিন্তু প্রিন্টে আসবে না। এই যে আমি প্রিন্টে গেলাম, আমার গ্রিড লাইন কিন্তু আসে না, তার মানে গ্রিড লাইন কখনো কি আসে না, প্রিন্টে আসে না, মনে রাখতে হবে। এখান থেকে গ্রিড লাইনটাকে বন্ধ করে দিলাম, এগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে। ডিজাইনে আসলাম, তো এখান থেকে আমি আবার অল বর্ডার করে দিলাম, এই যে সিলেক্ট করলাম, বর্ডারে আসলাম, তাহলে এখান থেকে অল বর্ডার করে দিলাম। আর স্টাইল বলতে এই যে বর্ডারগুলো আছে এগুলো কিছু স্টাইল আছে, আপনি যদি স্টাইলে ক্লিক করেন সাথে সাথে কিন্তু এই যে প্যান্টটা আছে, প্যান্টটা কিন্তু অন হয়ে যাবে। আমি মনে করেন যে এইটাকে স্টাইল করবো, আমি এক একটা বর্ডারে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু কি স্টাইল শুরু হয়ে গেছে। এই যে আমি যেই কালারটাকে চুজ করছিলাম ওই কালারটা কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন। ওকে, তো এখানের যে গ্রিড লাইনের যে প্যান্টটা মানে যে প্যানের যে কালারটা, এটাকে আপনি চেঞ্জও করতে পারবেন।
কিভাবে এই যে দেখা যাচ্ছে পেন কালার এরকম ছিল না, এই যে এটা এরকম দেখা যাচ্ছে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আমি ইউলো করে দিই, ইউলো হয়ে গেছে। এখন আমরা যদি ক্লিক করি এই যে দেখেন ইউলো কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? তো আমি এই পেনটাকে আনপেন করার জন্য মাউসের যে কার্সরটা ছিল শুরুতে ওইটাকে নিয়ে আসার জন্য কি করব বলেন তো? হ্যাঁ, কোথায় ডাবল ক্লিক করব? না, স্কিপে ক্লিক করব, ক্যান্সেল করব, এই যে স্কিপ, বাস শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যদি আমরা আরো অ্যাডভান্সে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে বর্ডার যেই শেডিং আছে শেডিং এর কালার দিতে পারবো, আরো অনেক কিছু দিতে পারবো। মনে করেন যে আমি এই টেবিলকে সিলেক্ট করলাম, হ্যাঁ কেটে দিই, টেবিল সিলেক্ট করলাম, আসলাম এখানে শেডিং চলে গেলাম, নো কালার দেওয়া আছে, আমি এখান থেকে রেড করে দিলাম, এখান থেকে মনে করেন যে আমি 25% করে দিলাম, এখানে নো দেওয়া আছে, এখান থেকে আমি লাল আর কালো দিয়ে দিলাম। এই যে এরকম একটা আমরা ভিউ দেখতে পারবো এখানে। ওকেতে প্রেস করি, এই যে দেখুন, ঠিক আছে? এটা কিন্তু আমাদের আমরা যেই কালারটা এখানে ইউজ করছি ওই কালারটা কিন্তু কালো আর কি লাল এখানে আসছে। আপনি যদি এখানে লিখেন একটা সুন্দর একটা লুকিং করবেন, বুঝতে পারছেন? তো আমি একটা অ্যাপ্লাই করে দেখেছি, কিন্তু আরো অনেকগুলো আছে, কিন্তু আপনারা সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন। ওকে, আর টেবিল আছে, হ্যাঁ এখানে চলে যাই। আচ্ছা স্যার, অফিসে এখন খালি আছে, অফিস খালি আছে, কথা বলে। কেউ হোমওয়ার্ক করতে আসবে কবে? সবাই একসাথে এসেন। না না না, ও ক্লাসের দিন হোমওয়ার্ক করতে আসেন না? ঠিক আছে, কালকে তাহলে হোমওয়ার্ক করতে। তবে হ্যাঁ একসাথে 5 জন আসতে পারবে, কিন্তু 6 জন 7 জন আসলে কম্পিউটার খালি নেই, মানে আপনারা একটু করবেন, আগ পিস করা হবে। 3 জন 4 জন এইভাবে আসবে, 3 জন আর 4 জন। তো আমাদের কিন্তু ডিজাইন শেষ, আমরা চলে যাচ্ছি কোথায়? লেআউটে। লেআউটে আসার পর প্রথম আমরা দেখতে পাচ্ছি কি সিলেক্ট সেল। আমরা যে সেলে মাউসের কার্সরটা রাখবো ওই সেলকে সিলেক্ট করতে হলে আমরা কি করতে হবে? এখানে সিলেক্ট সেলে ক্লিক করতে হবে। দেখলাম। আবার যে মাউসের যেই সেলে কার্সরটা আছে এখানে কিন্তু একটা কলামও আছে না? এই যে সোজাসুজি একটা কলাম আছে। এখান থেকে যদি আমি সিলেক্ট কলামে ক্লিক করি তাহলে পুরো কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার যেখানে আমি সিলেক্ট রাখছি এখানে কিন্তু একটা রো আছে। ওই আপনি কোথায় তাকায় আছেন? সময় আমি মনে করছি আমার দিকে তাকায় তাকায় কি শুনতেছে, পরে দেখি না কোনো দিকে তাকায় আছে। এটা করা যাবে না। সময় স্যার আমার দাঁড়াবেন না, আমার দাঁড়াবেন, দাঁড়ালে আমি বুঝবো না। সিলেক্ট থেকে সিলেক্ট রো, এই যে দেখেন পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা এখান থেকে কি করতে পারবো? সিলেক্ট থেকে সিলেক্ট টেবিল, এখান থেকে সিলেক্ট টেবিল। টেবিল তো আমরা শর্টকাটে কিভাবে সিলেক্ট করেছি সেটা শিখে ফেলছি, বাকিগুলো এখন শিখবো। এই যে জুম করলাম, জুম না করলে কোনো সমস্যা নেই, বলবেন স্যার আমরা যখন প্র্যাকটিস করবো তখন জুম করে সিলেক্ট করবো। আমি জানি যেটা যেভাবে শেখানো হয় ওইভাবে আপনারা কাজ করবেন। আচ্ছা আমি আরো ছোট করলাম, সমস্যা নেই, ঠিক আছে? করার পর আমি যেই সেলে ক্লিক করছি ওই সেলে আমি কি করব? এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করবো হালকাভাবে, ঠিক আছে? হালকাভাবে, এই যে হালকাভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। এই যে সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আপনি ডাবল ক্লিক করেন সিলেক্ট হয়ে যাবে। আমি তো শিখে দিলাম ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়। এখন যদি আপনার কলাম সিলেক্ট করার প্রয়োজন হয় হয়তো আমরা কি করবেন? এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। না, কিছু করার দরকার নাই। এখান থেকে উপর থেকে এই যে এইভাবে আসছেন, এই যে ঠিক আছে, এই যে কলাম।
আবার এখান থেকে যদি আপনি ক্লিক করেন এই যে রো সিলেক্ট, আবার এখান থেকে টেবিল সিলেক্ট, ঠিক আছে। তারপর লেআউট থেকে চলে আসলাম ভিউ গ্রিড লাইন, যেটা আমরা একটু আগে দেখছিলাম, দেখা যাবে এখন। হ্যাঁ, গ্রিড লাইন এই যে বন্ধ করে দিলাম, গ্রিড লাইন বন্ধ হয়ে যাবে, শো করে দিলে গ্রিড লাইন শো হয়ে যাবে। তবে গ্রিড লাইন থাকাটা ভালো। যদি আপনার টেবিলটা যদি আপনি হাইড করে রাখেন, সেক্ষেত্রে গ্রিড লাইন দিয়ে আপনি কাজ করতে পারবেন। আরটা হচ্ছে কি প্রপার্টিস। হ্যাঁ, আমরা এখানে চলে যাই। প্রপার্টিসের জন্য আপনাকে এই যে মনে করেন এখানে কিছু আমার লেখা আছে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি আমার লেখা ডানে বামে আমার টেবিলটা আছে। তো আমরা যদি লেআউট থেকে প্রপার্টিসে যাই, যাওয়ার পর আমরা দেখতেই পারতেছি এখানে লেফটের দিকে আমাদের টেবিলটা আছে। আমরা যদি সেন্টার করে দিই, ওকেতে প্রেস করি, সেন্টার চলে আসে। এখন বলবেন স্যার আমরা তো এটাতে এইভাবেও নিতে পারি, এইভাবে নিলে যে অ্যাকচুয়ালি যে সেন্টার হবে সেটা তো আপনি বুঝবেন না। ওইটা দিয়ে আপনি অপশন দিয়ে কি করতে পারবেন, একুরেট, মানে 19-20 হবে না, ঠিক আছে। এরকম 19-20 কোনো সমস্যা নেই। না, সমস্যা আছে। আপনি ডিজাইন করার ক্ষেত্রে 19-20 কি আছে, সমস্যা আছে, খেয়াল রাখতে হবে। তো আমরা প্রপার্টিস থেকে কি করবো, এটাকে ডানে বামে নিতে পারবো, ঠিক আছে। আমি এটাকে লেফটে রাখলাম বা রাইটে রাখলাম, ওকেতে প্রেস করলাম, তাহলে একদম রাইটে চলে আসলো। আমি চাচ্ছি আমার লেখার যেন স্কোয়ার হিসাবে থাকে, লেখাটা যেন স্কোয়ার হিসাবে থাকে একদম নিচের দিকে। তো কি করতে হবে, এই যে প্রপার্টিস থেকে এই যে নান এবং রাউন্ড দেওয়া আছে, ওকেতে প্রেস করলাম। এখন কিন্তু লেখার ভিতরে চলে গেছে। কিছুক্ষণ আগে লেখার উপরে ছিল, এখন লেখার ভিতরে চলে আসছে। আমরা টেবিল যখন ক্রিয়েট করছি তখন সাথে কিন্তু আমরা ড্র দেখতে পাচ্ছি না। এই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, টেবিলকে আঁকতে পারবেন। ড্র মানে কি, হ্যাঁ, আঁকা। তো আমরা এখন আঁকবো। তো টেবিলে ক্লিক করে লেআউট ড্র টেবিল, দেখেন এখানটা কিন্তু কলাম তৈরি হয়ে গেছে। আমি মনে করেন যে এখান থেকে এই যেভাবে আঁকতেছি, হ্যাঁ, টেবিল ছক ইত্যাদি আঁকা আঁকতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এভাবে আপনি কি করতে পারবেন, টেবিলগুলো আঁকতে পারবেন। আমার কিন্তু অলরেডি আঁকা শেষ। এইভাবে আমি আঁকতে পারবো, আমার মাঝখানেও আঁকা যাবে, সমস্যা নাই। এই যে কন্ট্রোল জেড, উল্টা পাল্টা কাজ করবে এটা, কারণ ওটা তো ফিট অনুযায়ী দেওয়া, তো ওই জন্য। দেখি একটা দিলে কি হয়। যাই হোক, এটাকে আমরা যে ড্রটাকে যে কলমটা আছে এটাকে স্কিপ করে দিলাম, তাহলে কিন্তু চলে যাবে। ইরেজার মানে কি, ডাস্টার, মুছা। তো আমরা এখন মুছবো। এই যে এখন যেগুলো আমরা আঁকছি এগুলো আমরা মুছতে পেরেছি। আর বাকি নিচেরটা কি, গ্রিড লাইন। মনে থাকবে এই যে আমরা গ্রিড লাইন অন হয়ে আছে, এটাকে বন্ধ করে দিলাম, গ্রিড লাইন চলে গেছে। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসবো ডিলেট। টেবিল ডিলেট করা, রো ডিলেট করা, তারপরে কি কলাম ডিলেট করা, সেল ডিলেট করা, এগুলো হচ্ছে কি ডিলেটে আসবে। তো ডিলেটে সহজে চেনার জন্য আমি কি করলাম, 1 2 3 4 5 6 বাস এতটুকু দিলাম। এখন আমি যেই সেলে আছি, এটা তো অবশ্যই একটা সেল, মানে ঘর। ডিলেটে আসলাম, আসার পর এখানে ডিলেট সেল ক্লিক করলাম। এই জায়গায় কিন্তু আপনাকে কিছু মানে বুঝে শুনে ডিলেট করতে হবে। আপনি যেটা ডিলেট করতে যাচ্ছেন, ডিলেট করার পর কিন্তু অবশ্যই এখানে জায়গাটা খালি থাকবে না, অবশ্যই কি হয়ে যাবে, ভরট হবে, এটা ভরট হয়ে যাবে। তো আপনি কি লেফট থেকে কিছু একটা আনবেন নাকি নিচ থেকে এই জায়গাটা ভরট করবেন, মূলত এখানে সাজেশন আপনাকে দিবে যেভাবে আপনি চান। তো মনে করেন যে আমি শিফট সেল লেফট, মানে লেফট থেকে কি, হ্যাঁ, আচ্ছা দিয়ে আমরা করলাম, ক্লিক করলাম, এই যে ডান থেকে বামে আসলো। 2 নম্বরে যেটা ছিল এটা কি হয়ে গেছে, 1 নম্বরের জায়গায় বসে গেছে। আবার কন্ট্রোল জেড দিলাম, ডিলেট থেকে ডিলেট সেল, শিফট সেল আপ। এখন কি হচ্ছে, নিচ থেকে উপরে উঠবে, ক্লিক করলাম, এই যে নিচ থেকে উপরে উঠছে। এইটা এইভাবে আপনাকে কি দিবে, সাজেশন দিবে, একটা মেসেজ দিবে যে আপনি কিভাবে ডিলিট করতে যাচ্ছেন। দিলাম, তারপরে এখান থেকে আছে হচ্ছে কলাম।
জেড। কলামকে অবশ্যই সিলেক্ট করতে হবে, হ্যাঁ কলাম সিলেক্ট কি যে হ্যাঁ ওর করতেছে কি লেগে কলাম। আচ্ছা যাই এইভাবে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কি করবো বলেন তো, লেআউট থেকে সিলেক্ট কলাম। সবগুলো হচ্ছে কেন, কি ঝামেলা হয়েছে এখানে? আচ্ছা ঝামেলা হলে কন্ট্রোল এন, সিলেক্ট করলাম, তারপরে লেআউট থেকে ডিলিট কলাম। এটা কিন্তু অলরেডি এখান থেকে ডিলিট করা হয়েছে, বাকি এই জায়গাটা বড় হয়ে গেছে, এখান থেকে এভাবে চাপা চাপা, ঠিক আছে। এবার আসেন ইনসার্ট অ্যাবোভ আর ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। মানে আপনি হচ্ছে আমি এটাকে কিছু একটা ডিস্টেন্স করে দিলাম জি এবং 3 নাম্বার ঘরেতে যে দিলাম, দেওয়ার পর আপনি চাচ্ছেন উপরে আমার একটা রো লাগবে, উপরে একটা রো লাগবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে ইনসার্ট অ্যাবোভে ক্লিক করতে হবে। এখন কিন্তু কি সম পরিমাণে এক জাস্ট মাপ হয়ে কিন্তু উপরে একটা কি হয়ে গেছে রো হয়ে গেছে। আপনি যদি চান যে না আমার নিচে আরেকটা কি লাগবে রো লাগবে, সেক্ষেত্রে ইনসার্ট বিলোতে ক্লিক করেন, বিলো মানে নিচে আর কি চলে আসছে। কিন্তু এখন আপনি যদি মনে করেন যে না আমার একটা রাইটে অথবা লেফটে কি লাগবে কলাম লাগবে, সেক্ষেত্রে এই যে লেফটে কলাম কিন্তু চলে আসছে। আপনারা যদি মনে করেন যে না রাইটে লাগবে, এই যে রাইটে ক্লিক করেন, রাইটে চলে আসছে, মানে একদম সমপরিমাণ। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে ড্র দিয়ে না করে এইভাবে করাটা বেটার। তবে হ্যাঁ ড্র কিন্তু আবার সব ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু আবার কাজে লাগবে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে করতে পারবেন না, সেক্ষেত্রে আমরা কলম দিয়ে কি করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে মার্জ কি সেল, এটা বন্ধ হয়ে আছে, এটা বন্ধ হয়ে আছে। তার মানে আমরা যদি 2-3টা কি করি, 2-3টা সেল যদি একসাথে সিলেক্ট করি, সেক্ষেত্রে এটা কি হবে এনাবল হবে। এই যে আমরা মার্জ এন্ড সেলে ক্লিক করলাম, কি হয়ে গেল মাঝখান থেকে কি ইরিজ হয়ে গেছে, মুছে গেছে। এই জায়গার ভিতরে যদি আমি আঁকতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ড্র দিয়ে আঁকতে হবে। হ্যাঁ তো এটার ভিতরে যদি আমি চাই যে না এটার ভিতরে হ্যাঁ ছবি বসাতে পারবো, সমস্যা নেই। ছবি বসানোর কাজ পারেন না, বসে যাবো, সমস্যা নেই। আমি চাচ্ছি এটার ভিতরে একটা ছক আঁকবো, ছক। এই জন্য আমি কোথায় চলে গেলাম, এই যে স্প্লিট টেবিলে চলে গেলাম। হ্যাঁ স্প্লিট টেবিলে যাওয়ার পর এই যে যতটুকু খালি অংশ আছে এর ভিতরে আপনি কতটা কলাম দিবেন, কতটা রো দিবেন। তো মনে করেন যে আমি 4টা বা 5টা কলাম দিলাম আর 4টা রো দিলাম, এটাতে প্রেস করলাম। এখন দেখেন এটার ভিতরে একটা ছক তৈরি হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমি চাচ্ছি এই যে লেখাটা আছে, এই লেখার উপর থেকে 2টা কলাম আছে না বা 2টা রো আছে না, এটাকে আমি আলাদা করব, টেবিলটাকে ভাগ করব। সেজন্য আমাকে স্প্লিট টেবিল ক্লিক করতে হবে। এই যে ভাগ হয়ে গেছে, বুঝতে পারছেন। আবার যেখান থেকে আমি ছকটাকে বানাইছি, এখান থেকে আমার উপরেরটা কি থাকবে আলাদা থাকবে। এই জন্য এখানে ক্লিক করলাম, এই যে ছক সহকারে এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে, আমি আলাদা করে ফেলছি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি অটো ফিট টু কন্টেন্ট, অটো ফিট টু উইন্ডো, ফিক্স কলাম উইথ, এগুলো তো আমরা শুরুতে করে আসছিলাম, রাইট। এখন আসেন আমরা যদি কোনো কারণে এগুলাকে কি করে দিই ডিস্টেন্স করে দিই, মানে এই কলামগুলোর হাইটটা আমরা কিন্তু এইভাবে বাড়াতে পারবো। আবার চাইলে আপনি এখান থেকেও বাড়াতে পারবেন, এই যে দেখেন এখান থেকেও বাড়াতে পারবেন, এই যে এখান থেকেও বাড়াইতে পারবেন। আপনি আবার চাইলে এখান থেকে এইভাবে নিজের ইচ্ছা মতো করে বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন, বুঝতে পারছেন। এই যে তো এখন মনে করেন যে উল্টাপাল্টা হয়ে গেছে, তো এখন আপনি চাচ্ছেন সবগুলো যেন একই পরিমাণ থাকে, সমপরিমাণ থাকে। এই জন্য আমরা কি করব, এই যে ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করলাম। ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করার পর কিন্তু একটা রো সবগুলো কি এক সমান হয়েছে, বাট কলাম কিন্তু কি হয় না এখনো চেঞ্জ হয়। তো আমরা যদি ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করি, এখন দেখেন সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনটা কিন্তু এক ছোট বড় না। হ্যাঁ এইভাবে কিন্তু আমরা কলাম রো একসাথে করে নিই। যদি কখনো এলোমেলো হয়ে যায়, ঘুমে যাচ্ছে দেখা যাবে ওই আলোতে আপনার চোখের রিফ্লেকশন মারছে, বোঝা যাইতেছে শুধু আলোটা, কিন্তু চোখ দেখা যাবে। হ্যাঁ
তারপর আবার টেবিলে ক্লিক করলাম। এখানে কিন্তু একটু কাজ আছে, মনোযোগ দেন। ক্লাস কিন্তু শেষ পর্যায়ে তো ইম্পর্টেন্ট জিনিসটা শেষেই থাকে, ঠিক আছে? শেষবেলা যার সব ভালো থাকে। এটাকে জুম করি, লিখলাম যেমন লিখছি আর কি, তো এখন লিখার পরে আমরা কিন্তু একটু স্পেস দেখতে পাচ্ছি। কোনটা? বর্ডার থেকে আমার লেখাটা কিন্তু স্পেস আছে, আছে। উপর থেকেও কিন্তু আবার কিছু সমপরিমাণ স্পেস আছে, আছে। উপর থেকে নাই, হ্যাঁ নাই। আমরা কিন্তু এগুলাকে বর্ডারের সাথে লাগাতে পারবো, বর্ডার থেকে ডিসটেন্সও করতে পারবো, ঠিক আছে? আমরা এখন শুরুতে দেখি, এটা একটু বড় করি, এভাবে বড় করলাম, এটাকে আরো বড় করলাম। বড় করার পর আমাদের এই টেক্সটটা মূলত কোন দিকে আছে? লেফটে আছে। তো আমরা এই যে দেখেন লেফটে কিন্তু আছে। আমরা যদি এটাকে কোথায় নিতে চাই, টপ সেন্টার নিতে চাই, এই দেখেন টপ সেন্টার চলে আসছে, লেফট সেন্টার, হ্যাঁ, টপ রাইট আর কি, টপ রাইট। এটাকে আমরা এখান থেকে এই যে মাঝখানে নিতে পারবো, মাঝখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে? তো আমি এখান থেকে এতটুকু পরিমাণ করার পর চলে আসি টেক্সট ডিরেকশনে। দুইটা কল দিছি আমি, একটা দিছি বলছি নামাজের পর বা ক্লাসের পরে কল দেওয়ার জন্য, আবার আপনার কল দিছে। ওই প্রজেক্টের কারণে এখন আমরা টেক্সট ডিরেকশনটা দেখছিলাম, রাইট? এই যে ক্লিক করলে আমরা এইভাবে করতে পারবো, হ্যাঁ, ডিরেকশন করতে পারবো। রামায়া খালি ঘুরতেছে, মাথা ঘুরে না। এখন আসেন সেল মার্জিন। মূলত এই জায়গা থেকে আমাদের মার্জিনটা কি করে নিতে হবে।
এখান থেকে আমরা যেটুকু স্পেস দেখতে পাচ্ছি, অনেক সময় দেখা যায় স্পেস থাকার কারণে আমাদের কি লেখা বেশি এখানে আমরা লিখতে পারি না। এরকম স্পেসটা আপনি চাইলে আরো কমায় দিতে পারবেন। এই যে মার্জিনে চলে আসলাম, এই যে দেখেন ওরে বাবারে 8 মানে 0/08 ইঞ্চি বলতে আমরা যদি আর 2 পয়েন্ট বাড়াই 1 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এইভাবে কমাই দিই, এই যে দেখেন কমাই দিলাম 3 করে দিলাম। লেফট থেকেও যদি আমরা কমাই দিই, তখন আমরা যদি 3 করে দিই, যখন আমরা লেফটে ঘুরবো, এটাকে মুভ করবো, তখন আমাদের কিন্তু ওইরকম পরিমাণ এই যে টপ মানে একদম 0 হয়ে আছে। তো আমি এটাকে একটু উপরের দিকে দিই, ওকেতে প্রেস করি, দেখেন উপর থেকে এবং নিচ থেকেও সব দিক থেকে কিন্তু চাপছে, ঠিক আছে? উপর থেকে একটু স্পেস আছে হালকা, এবং লেফট থেকে আর একটু চাপছে কিন্তু লেফটের দিকে। এভাবে আমরা কি করতে পারবো, বর্ডারের সাথে একদম লাগাইতে পারবেন। এই যে একদম নান করে দেন, 0 করে দেন, ওকেতে প্রেস করেন, বর্ডারের সাথে লেগে গেছে, ঠিক আছে? এখন যদি বাড়াতে চান বাড়াতে পারবেন না, আমি বাড়াইলাম না, এইভাবে থাকবে। আর এটা হচ্ছে শর্ট টেক্সট। শর্ট টেক্সটটা হ্যাঁ এখানে দেই, যেমন A C B E D দিলাম, মানে এলোমেলো দিলাম। এটা মনে করেন যে আপনি একটা কোথাও গেছেন, ওই জায়গা থেকে আদমশুমারি করতে হলে আপনাকে কিন্তু ঢালাও ভাবে কি করতে হয়, নাম কারেকশন করতে হয়, তাই না? কারেকশন করার পরে এখন আপনি A দিয়ে কয়শো জনের কারেকশন করছেন, B দিয়ে কয়শো জনের কারেকশন করছেন, C দিয়ে কত জনের কারেকশন, এভাবে কিন্তু আপনি লিস্ট ডাউন করতে হবে। কি ওয়াইজ আপনাকে অ্যালফাবেট ভিত্তিক লিস্টটা করতে হবে। যেমন আপনি মনে করেন যে A দিয়ে কারা কারা আছে সবাই লিস্ট একসাথে চলে আসলো, ঠিক না? এখন এগুলাকে মূলত যারা কি করে আদমশুমারি গণনা করে, তারা ঢালাওভাবে সব লিখে নিয়ে আসে, আসার পর এগুলোকে আবার কাস্টম করে লিখার পর ওরা এইভাবে মনে করেন যে আমি এটাকে সিলেক্ট করলাম বা ফুল টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি শর্টে আসি, আসার পর এখানে দেখাবে আমার কতটা কলাম আছে। এখানে এই যে দেখেন 6টা কলাম আছে, 6টা কলাম, 11টা কলাম আছে। বুঝতে পারছেন? আসলে কি 11টা কলাম আছে? কথা বলেন। জি, 11টা কলাম কিন্তু আছে এখানে, ঠিক আছে? তো এখন আমরা যদি এটাকে যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এখন যদি আমরা শর্টে যাই, যাওয়ার পর যদি এখানে ক্লিক করি, আর কিন্তু আমাদের কলম দেখাচ্ছে না। কারণ কি? কারণ আমার সিলেক্ট করে যেহেতু গেছি, এই জন্য আমাকে একটা কলামই দেখাচ্ছে। তো আমরা কি করবো, এটাকে কোনো সময় ডিসেন্ডিং থাকবে, তো আমরা এটাকে অ্যাসেন্ডিং করে দেবো। যদি অ্যাসেন্ডিং থাকে ভালো কথা, আবার এটাকে অ্যাসেন্ডিং থাকলে অ্যাসেন্ডিং ক্লিক থাকবে, টিকমার্ক থাকবে, এখানে আমরা ওকেতে প্রেস করে দেবো। তাহলে কি হবে, এটা সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে, ঠিক আছে? আর এই দিয়ে যাদের নাম থাকবে, বাস, আব্বাস, আব্দুল, কুদ্দুস, যা থাকবে সব কিন্তু সিরিয়াল ওয়াইজে আসবে, ঠিক আছে? আবার যদি আপনার সিরিয়াল ওয়াইজটা কখনো মিস্টেক হয় না, হয় যেমন 1 2 3 এগুলো কি মিস্টেক হয়, এগুলো ঠিক থাকবে। এখন আমরা চলে আসি রিপিট হেডার অ্যান্ড রো। রিপিট হেডার অ্যান্ড রো বলতে, যেমন এখানে ক্লিক করে আমি উপরে একটা গেলাম, যাওয়ার পর আচ্ছা একটা ফরম্যাটটা কোথায় ছিল আমাদের, যে বানানো ছিল Ctrl+N, চলে আসি ইনসার্টে, টেবিলে, কুইক টেবিল, শুরুতে এখানে একটা হেডার রো আছে, এই যে হেডার রো কিন্তু একটা আছে, আমি একটু বড় করে নিয়ে আসি, যেমন এটাকে দিলাম। হ্যাঁ, এখানে গ্রিড লাইন কিন্তু দেখা যাচ্ছে না বা বর্ডার দেখা যাচ্ছে না। তো টেবিলে ক্লিক করে আমি কি করব, এখান থেকে বর্ডার থেকে অল বর্ডার দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি লেটার নেম, তারপর কি আপার কেস, লোয়ার কেস, হ্যাঁ লেটার নেম, তারপর কি আপার কেস, লোয়ার কেস, এরকম আমরা দেখতে পেলাম। তো আমরা যে এটা কিন্তু উপরেটা কি হেডার রো, কিন্তু এইভাবে এই রোটা যদি আপনি প্রতিটা পেজে নিতে চান, তাহলে কি করতে হবে, যেমন আমি ট্যাপ প্রেস করলাম, ধরে রাখলাম, টেবিলটাকে আর একটু বড় করি যেন আমার এত ট্যাপ প্রেস করে ধরে রাখতে হয়।
তিনটা করলাম, কন্ট্রোল হোম বাটন। এই হেডার রোটা যদি আমি আবার প্রতিটা পেজে বানাতে চাই, এই নামগুলো কপি করতে হবে। কপি করার পর এখান থেকে আবার হেডার রো বানাতে হবে। কিছু করতে হবে না, আপনাকে এখানে ক্লিক করে আপনি লেআউটে চলে যাবেন, রিপিট হেডার রোটাকে অন করে দিবেন, বাস। কিচ্ছু করতে হবে না, যায় দেখেন সব রোতে এটা চলে গেছে, ঠিক আছে? সব পেজে কিন্তু এটা চলে গেছে অটো, বুঝতে পারছেন? এখন কন্ট্রোল হোম বাটনে আসি, আসার পর আমি মনে করেন যে এখানে আরেকটা অপশন আছে, এটা দেখিয়ে শেষ, কনভার্ট টু টেক্সট। আরেকটা আছে ফর্মুলা, ফর্মুলাটা আগে দেখাই দিই। যেমন এখানে আমি লিখলাম 20, এখানে আমি টোটাল চাচ্ছি, এই জায়গায় যদি আমরা ফর্মুলাতে আসি, অটো সাম হয়ে যাবে, জাস্ট ওকেতে প্রেস করবেন, আমাদের কিন্তু সামটা বের হয়ে যাবে, ঠিক আছে? মানে এক্সেলে টেবিলের মধ্যে শর্টকাটে কি করা, সাম করা। সাম মানে কি? হ্যাঁ, সাম মানে গণিত, অঙ্ক, যোগ, ঠিক আছে? এখন আমরা শিখবো কনভার্ট টু টেক্সট, মানে কনভার্ট করে টেক্সটে যাবে, কনভার্ট করে টেবিলে আসবে। যেহেতু এই লেখাগুলো কোথায় আছে, টেবিলে আছে, লেখাগুলো টেবিলে আছে না, আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, কনভার্ট টু টেক্সট গেলাম। এখান থেকে প্যারাগ্রাফ আকারে যদি আপনি এই লেখাগুলোকে দেখতে চান, প্যারাগ্রাফে সিলেক্ট করে ওকে প্রেস করে দিলাম, তাহলে দেখেন সবগুলো কি প্যারাগ্রাফ আকারে কিন্তু আছে, রাইট? কন্ট্রোল জেড। তো সেম লেআউট থেকে যদি আমার কনভার্টে আসি, ট্যাব আকারে, এখন আমরা ট্যাব আকারে দেখতে চাই। ট্যাব বলতে তো আমরা চিনে নিই, ট্যাব চিনেন না? এই যে এখান থেকে ট্যাব প্রেস করলে যতটুকু দূরত্ব থাকে, এখন দেখেন এই লেখাগুলো আমার কিন্তু সমপরিমাণ দূরত্বে বজায় আছে, ঠিক আছে? কন্ট্রোল জেড। এইভাবে কিন্তু কনভার্ট করবে কিসে, কলাম, টেবিল থেকে, এখানে সব সব দেওয়া আছে, কলাম কমার আকারে কনভার্ট করবে, তারপরে প্যারাগ্রাফ আকারে কনভার্ট করবে, ট্যাব আকারে কনভার্ট করবে। এখন আমরা শিখবো, যদি আমাদের কোনো লেখা বাই ডিফল্ট এইভাবে থাকে, যেমন আমি লিখলাম এটা লিখলাম, হ্যাঁ, শাহাদাত না, শাহাদাত না, কি না রইল, বিরক্ত লাগতেছে না? একবার দিছি, এখন এই লুক ভাইয়া আরেকবার দিতে বললাম। এখন আমাদের এই লেখাটাকে কি করতে হবে, কি করতে হবে বলেন? টেবিলে কনভার্ট করতে হবে, সাধারণ লেখাকে টেবিলে কনভার্ট করতে। আমি বলে দিয়েছিলাম মনে হয় যে এমএস ওয়ার্ডে যত শর্টকাট কি আছে, কিভাবে করবেন বলে দিয়েছিলাম না, জাস্ট অল্টার চেপে ধরে রাখবেন। যেহেতু আমরা এই লেখাটাকে কাজ করবো, অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। উইন্ডো বাটন চেপে, সরি, অল্টার চেপে ধরছেন, অল্টার চেপে ধরার পর যেহেতু এন কোথায়, ইনসার্টে গেলে এন লাগবে, তো আমি এন লিখলাম, টেবিলে গেলে টি লাগবে, লিখলাম টি। তারপরে আমি এখানে দেওয়া আছে, দেখেন কনভার্ট টু টেক্সট, মানে ভি প্রেস করতে হবে, প্রেস করলাম, এখন আমার কাজ শেষ, উঠে গেল, হ্যাঁ। উঠানোর পর এখানে এই যে আধারে ক্লিক আছে, তো এখানে আমরা দিয়ে দিলাম, ওকে প্রেস করে দিলাম, দেখেন। যদি আমার আরো লেখা থাকতো, তাহলে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড কি আমাদের পুরোটা এটার ভিতরে চলে যেত না? তাহলে আমরা শিখলাম টেবিলে কিভাবে, টেবিল থেকে কিভাবে কনভার্ট করে আমাদের লেখায় মানে রূপান্তর করা যায়, আবার সাধারণ লেখাতে কিভাবে কনভার্ট করে টেবিলে রূপান্তর করা যায় বা সহজে। এখন আপনি একটা লিখছেন, ইকুয়াল দিয়ে র্যান্ড লিখছেন, এখন আমি চাচ্ছি দূরে এই সবগুলোর ভিতরে কিভাবে লিখবো, আপনি এটাকে পুরোটাকে টেবিলকে সিলেক্ট করবেন, আবার দেখাই যায়, হ্যাঁ। এই মনে করেন যে আমি লিখলাম ইকুয়াল দিয়ে র্যান্ড, এন্টার প্রেস করলাম। এখন এই পুরো টেবিল, পুরো লেখাটাকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। আমরা তো আগে থেকে জানি সমস্ত শর্টকাট বের করতে হলে অল্টার চেপে ধরে রাখবেন,
অল্টার চেপে ধরে রাখলে এখন দেখেন সে আপনাকে বলবে কি কি প্রেস করবে, বুঝে দেখেন বলছে না, বলছে কিনা। এখন আপনি যেহেতু ইনসার্টে যাবেন, সে ইনসার্টে গেলে এন প্রেস করতে হবে, যেহেতু আপনি টেবিল বানাতে যাচ্ছেন টেবিলে টি প্রেস করতে হবে। ওই জায়গায় লেখা আছে ভিতে কনভার্ট টু টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল লেখা আছে না, তাহলে ভি প্রেস করলাম। ভি প্রেস করার পরে এখানে যদি কোথাও দেখেন আপনি যদি প্যারাগ্রাফ আকারে এই যে দেখেন যেটুকু প্যারাগ্রাফ আছে, বলতেছি যেটুকু প্যারাগ্রাফ আছে, এটা কয়টা প্যারাগ্রাফ আছে, 5টা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটুকু টেবিলে আপনি কি করবেন, ভিতরে ঢুকাইবেন, ফুল প্যারাগ্রাফটা দিতে পারবেন। আবার যদি মনে করেন কমা কমা হিসেবে, তো আমি প্যারাগ্রাফ দিলাম, ওখানে প্রেস করলাম, ফুল প্যারাগ্রাফ কিন্তু কি টেবিল হয়ে গেছে। হয়েছে? কন্ট্রোল জেড দিয়ে এনটিবি, ঠিক আছে, সহজ হিসেবে এনটিবি দিলাম, আদারে দিলাম, আদার হচ্ছে কি ওয়ার্ড বাই ওয়ার্ড দিলাম, এখান থেকে ওকেতে প্রেস করলাম, এতে কারণ একটা জায়গা নিতে হবে তো, এই জন্য সেইভাবে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে টেবিলে এখানে তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। এতটুকু।